আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমি এমবিটিভি বাংলার লাইভ দৈনিক সংবাদ প্রবাহের বিশ্লেষণ পর্ব নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এস এম মিরাজ হোসেন। তিনি একজন সংবাদ বিশ্লেষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে মোটামুটি দেখছি যে আপনি অনেকগুলো পত্রিকা পড়েছেন, তারপরেও আপনাকে আমরা অনেক সময় দেখি যে সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক অ্যাক্টিভ থাকেন। তো এই রিসেন্ট টাইমে গতকাল রাত থেকে আজ অব্দি সব থেকে ট্রেন্ডিং টপিক কোনটা এবং আপনার কাছে কোনটা সব থেকে বেশি দৃষ্টিকটু লেগেছে? আহ, ধন্যবাদ সংগ্রাম ও এমবিটিভি বাংলাকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আসলে ঘটনার তো আর শেষ নেই, প্রতিদিনই অনেকগুলো ঘটনা ঘটে। আমরা দেখি যে ঘটনা ঘটতেছে এবং পত্রিকায় আসতেছে, আবার আরেকটি নতুন ঘটনা আসতেছে, মানে একটা ইস্যু আরেকটা ইস্যুকে ধামাচাপা দেয় এবং খবরের মেয়াদ কিন্তু খুব কম হয়। 24 ঘন্টার মধ্যে ওই খবরটা বাসি হয়ে নতুন আরেকটি খবর আসে। তো এই ধরনের একটি প্রোগ্রাম করার কারণে দেখা যাচ্ছে যে দর্শককুল যারা আছেন, যারা খবর শুনতে ভালোবাসেন, খবর নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য একটি ভালো অনুষ্ঠান আশা করি। তো এইখানে আজ যদি আমি খবর দেখি যে পত্রিকা যেগুলো ছিল, অনেকগুলো পত্রিকা ছিল এবং নিউজ ফিডে তো আসলে প্রচুর খবর হয়। এখন দেখা যায় যে পত্রিকার খবরের চেয়ে নিউজ ফিডের কিংবা ফেসবুকের খবরের দিকে প্রাধান্য বেশি পায় মানুষ। ফেসবুক, ইউটিউবের দিকেই বেশি আহ, লক্ষ্য রাখে যে খবর কি দিচ্ছে সেটা দেখার জন্য। মেইন মিডিয়ার দিকে মানুষ নজর কম থাকে। তো সেই দিক থেকে আমি দেখলাম যে গতকাল সবগুলো নিউজ ফিডের একটি খবর খুব টপ হাই হিটে ছিল, সেটা হলো আমরা এখানে এই পত্রিকাটা দেখেছি, আমার দেশের এসেছে যে ওরা ফ্রন্টটা নিউজই করেছে, পুলিশের বাধার প্রতিবাদে বুধবার বৃষ্টির মধ্যে হবিগঞ্জের বাহুবলে সড়কে বসে পড়েন এনসিপি নেতারা। আমরা দেখেছি গতকাল আমাদেরও আয়োজন ছিল যে হবিগঞ্জে এনসিপি কে নিয়ে যে একটা ঢামাডোল হইলো, একটা ঘটনা ঘটে, তুলকালাম একটা ঘটনা ঘটেছে, সেটার খবর কিন্তু সবাই আমরা কম বেশি জানি। এবং আমি আজ আসতেছিলাম, চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তখন চায়ের দোকানেও কিন্তু এই এনসিপির ঘটনাটা নিয়েই আলোচিত হচ্ছিল। এখন এই ঘটনাটা সবাই ইতিমধ্যে আমরা জেনে গেছি যে হবিগঞ্জে যখন তারা পদযাত্রা, তারা কিছুদিন আগেই জুলাই উপলক্ষে ঘোষণা দিয়েছিল যে পুরো বাংলাদেশে পদযাত্রা করবে, অনেকগুলো শহরে তারা গিয়েছে। গিয়ে যাওয়ার মধ্যে সেখানে যেটা হয়, এনসিপির এখন মুখপাত্র এবং খুব ভাইটাল পার্সন যিনি আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তার বাকপটুতার জন্য তিনি বিখ্যাত এবং প্রতিদিন তার যে কোনো উক্তি নিয়ে ফেসবুকে ফটো কার্ড হচ্ছে, হাইলাইটসে থাকতেছে, মেইন স্ট্রিম মিডিয়াতে তাকে নিয়ে নিউজ করতেছে তার বচনের জন্যই। সেটা কারোর পক্ষে যায় কিংবা বিপক্ষে যায়, কিন্তু একটা জেনারেশন কিন্তু তার বচন নিয়ে ট্রোল করেন কিংবা যাই করেন, আলোচনা রাখতে চান তাদের নিউজ ফিড গুলো, যার কারণে কিন্তু সে বলেও কিন্তু মজা পাচ্ছে। কারণ সে যখন একটা বাক্য থ্রো করে, সেটা সাংবাদিকরা কিংবা অন্য কেউ লুফে নেয় এবং এটা লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ হচ্ছে আমরা দেখতেছি। এবং একটি বক্তব্য শুধু একজনের পক্ষে না, সেটা সোশ্যাল মিডিয়ায় যারা নিউজ ফিড নিয়ে কাজ করছেন, যে পত্রিকাগুলো কাজ হচ্ছে, সবাই কিন্তু মাখিয়ে সেই খবরগুলো প্রচার করে, যার ফলে কিন্তু সাংবাদিকরাও তাকে ঘিরে ধরে যে আপনি কিছু বলেন। তখন তার যে স্টাইল, তার যে ক্যারিসমেটিক কথাবার্তা, সে যেটাই ডেলিভারি দেয় সেটাই হিট। সেই কথার প্রেক্ষাপটে সংগ্রাম, আপনি জানেন যে এই হবিগঞ্জের এমপি সাহেবের বিরুদ্ধে মনে একটা কথা গিয়েছিল এবং তিনি তো প্রাইম মিনিস্টারকে নিয়ে যা তা সবসময় বলেনি। হ্যাঁ, এটা তো আমরা এবং দেখেই থাকি। এখন না, সেটা সে তিনি ওই ইন্টারমিয়ার সময়, মানে ইউনুস আমলেও ইউনূস কিন্তু আমলে। বলতেন এবং সবাইকে নিয়ে বলেন, উনি কিন্তু কাউকে যে ছেড়ে কথা বলেন তা না। হুম। তো সেটা হয়তো বা আমাদের এখন বর্তমান শাসন ব্যবস্থায় যারা আছেন, তারা মেনে নিতে পারেন নাই। তাদের অঙ্গ সংগঠন আছে কিংবা তাদের অনুসারী যারা আছে, যাদেরকে বিক্ষিপ্ত জনতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে পত্রিকার ভাষায় কিংবা তাদের ভাষায়, যারা ক্ষমতাসীন আছেন, এই বিক্ষিপ্ত জনতা কারা, কার সাপোর্টার, সেটা আমরা বুঝতে পারি। সেটা বোঝার জন্য মানে রকেট সায়েন্স দরকার নেই, এটা সবাই বুঝছে। তো তখন তাকে বাধা দেওয়া হলো। বাধার এক পর্যায়ে আমরা দেখি যে উচ্ছৃঙ্খল কিছু বিক্ষিপ্ত জনতা তাদেরকে প্রহার করে এবং লাঠি সোঁটা দিয়েই আক্রমণ করে, যার ফলাফলে সে কিন্তু প্রতিটা নিউজ ফিড আবার ভরে ওঠে সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা এনসিপির বর্ণনায়। এনসিপি কে অনেক ছোট দল বলছে, অনেকে বলছে বাচ্চা দল, যাই হোক না কেন, তো কিন্তু আলোচনার টপিকে কিন্তু এনসিপি, এনসিপির প্রতিটা বিষয় কিন্তু আলোচনার টপিক আসে এবং কিন্তু নিউজ পাড়া, পত্রিকা পাড়া সবকিছু জমিয়ে রাখছে কিন্তু এনসিপি। তাদেরকে নিয়ে খবর না করলে আসলে মনে হয় না যে পরিপূর্ণতা পায় খবরের। তো প্রতিদিন একটা অংশ কিন্তু এনসিপি কে নিয়ে করা হয়, এনসিপির খবরের পাতায় থাকে।
শুধু তাই নয়, যখন এনসিপির সাথে এই ঘটনাটা ঘটে, ঘটার পরে আমরা দেখি পুরো বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ছোট ছোট মিছিল হয়েছে। লোক সংখ্যা খুব কম ছিল, কিন্তু দেখা গেছে প্রতিটি হয়েছে, হ্যাঁ কাভারেজ শহরে কম বেশি হয়েছে। শহরে হয় এবং কাভারেজ পায়। সেখানে দেখা যায় যে এনসিপির হয়তো বা লোকজন কম থাকে, কিন্তু আশেপাশে সাংবাদিক পুলিশ তার চেয়ে দ্বিগুণ থাকে, তবু সেটা কাভারেজ হয়। যার কারণে তারা কিন্তু ট্রেন্ডিং এবং আলোচনায় থাকে, এবং স্থানীয় যে মিডিয়াগুলো আছে তারাও কিন্তু তাদেরকে কাভারেজ দেয় ভালো মতো। মিরাজ, আমরা গতকালকে দেখেছি, আপনি কি খেয়াল করেছেন কিনা আমি জানি না, এটা তো আসলে অনেক বড় ট্রেন্ডিং টপিক। এই যে বিষয়টা কালকে আমাদের দেবিদ্বারের, কুমিল্লার দেবিদ্বার, আমি ওই লাইনে আসলাম। যা ওই ঘটনার পরে যখন ঘটনা ঘটলো, যখন তারা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিলেন, দেখেন তারা আসলে ডিপ্লোম্যাটিক ভাবে আসলে সবকিছু ট্যাকেল দেয় এবং তারা আলোচনায় থাকতে চায়। যার ফলে আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ, মিতু, মাহমুদা মিতু, নাহিদ, সার্জিস, এরা আবার কিন্তু সেই হবিগঞ্জের পথে রওনা দেন ওই ঘটনার জন্য মামলা করার জন্য। তারা কিন্তু ইস্যুকে আবার ডাবল ইস্যু করছে এবং আলোচনায় থাকতে যাচ্ছে, এবং এটা কিন্তু খুব সহজে দেশবাসীর কাছে চলে যায় এবং সকলের আলোচনায় থাকে। তো দেখেছি তো আমাদের যে আপনার সার্জিস আলম কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, ও ওখানে উপস্থিত ছিলেন এবং পুলিশের সাথে তারা কিন্তু দস্তাদস্তি করছে। এক পর্যায়ে এখানে যে ঘটনাটা ঘটে, তাদেরকে বাধা দেওয়া হয়। আমরা জানি যে আসলে এই বাধা দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত ছিল। তাদেরকে যদি নর্মাল একটা প্রোগ্রাম করতে দেওয়া হয়, তাহলে কিন্তু এত আলোচনায় আসবে না, এত আলোচনা আসবে না। যখন তাকে ট্রাক দেওয়া হয়, এখন ট্রাক মানে আমাদের মাথায় সেই বালুর ট্রাক চলে আসে, 2013 যাই হোক না কেন ওই ট্রাকটা চলে আসে। এখন স্বাভাবিক মানুষের কাছে কিন্তু আবার সেই ট্রাকের স্মৃতি রোমন্থন হইল। সাইকোলজিক্যাল ভাবে যারা ট্রাকটাকে ভুলে যাচ্ছিল, সেই ধরনের ট্রাকটাকে আবার মাথায় নিয়ে আসলো। তো এই ব্যাপারটাকে আসলে বুঝে দেখা দরকার যে আমরা যত বাধা দিব কোনো কিছুকে, সে কিন্তু শক্তিশালী হবে। পানির স্রোত যখন বাধা খায়, আস্তে আস্তে ওই জায়গাটা ভেঙে ফেলে সামনে এগিয়ে যায়। আমরা আরো একটা জিনিস লক্ষ্য করেছি, গতকালকে হাসনাত আব্দুল্লাহ, তিনি তো একজন মেম্বার অফ পার্লামেন্টের সদস্য, ভদ্রলোক তার কোনো পুলিশি প্রোটোকল ছাড়াই তার নেতা কর্মীদের আসলে আমাদের বাংলাদেশে তো বিরোধী দলের প্রোটেকশন দেয় না, স্বাভাবিক নাম অস্ত্র থাকে, কাগজ কলমে থাকে, কিন্তু বিরোধী দল আসলে ওভাবে প্রোটেকশন পায় না, তারা দলীয়ভাবেই প্রোটেকশন নিতে হয়। আর হাসনাত আব্দুল্লাহ সে বিদ্রোহী, সে অন্যরকম একটা মানুষ, মানে তেজ দীপ্ত যে বলে একটা পুরুষত্ব তার ভিতরে আছে। সে অন্যের সাথে কখনো কম্প্রোমাইজ করে না এবং যা বলে স্পষ্ট বলে। আমরা দেখি তারা কিন্তু প্রোটোকল ছাড়াই কিন্তু ওখানে কয়েকজন এমপি চলে গিয়েছেন, তারা পার্লামেন্ট মেম্বার। আসলে তারা যেভাবে মেম্বার হয়েছে, তারা ওইটাকে অতটুকু মানে নিজেরা ইয়ে করে না যে আমরা পার্লামেন্ট মেম্বার হিসেবে যে আমাদেরকে রিজার্ভ থাকতে হবে, কিংবা ওনারা কিন্তু সাধারণ লোকের সাথে মিশে যায়। এটাও কিন্তু অনেক ধরনের একটা শ্রেণী পছন্দ করেন, নতুন রাজনীতি। আমরা যেটা বলছিলাম ট্রাকে কালকে কিন্তু শাহবাগে একটা মিছিল হচ্ছিল এবং মিছিলে একটা স্লোগান আমরা শুনছি, কে বলে তারেক জিয়া তোদের নেতা ট্রাক জিয়া। তো আমরা কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছি এবং তাদের কাছে থ্রো করে দিচ্ছি পয়েন্ট, যে তোমরা ইস্যু তৈরি করো। সেভাবে কিন্তু তারা করছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে বুলিং এর শিকার হবেন, এটা আরো বাড়বে। আসলে এখন কি হয়, ব্যাপারটা সংগ্রাম আপনারা দেখবেন, এখন রাজপথের উপস্থিতি দিয়ে কিন্তু বিবেচনা করা যাবে না আসলে মানুষ কি ভাবে। কারণ আমরা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা দেখেছি, সেই নির্বাচনে বিএনপি নর্মালি জেতার একটা দল। বিএনপি, আওয়ামী লীগ, উইদাউট আওয়ামী লীগ বিএনপি জিতবে, এটা না জেতাটাই অসম্ভব ছিল, আর জেতাটাই স্বাভাবিক ছিল। সেখানে আমরা দেখছি কিন্তু তাদের কিন্তু প্রতিটা আসনে খুব কষ্ট করে জিততে হয়েছে, খুব কষ্ট করে জিতছে এবং প্রতিটা আসনে 5 থেকে 6 হাজার ভোটের ব্যবধান এঁকে জিতছে। যার কারণে কিন্তু এখানে কিন্তু কড়া নাড়ছে। ক্ষমতাসীন যারা আছেন তাদেরকে ভেবে দেখতে হবে, আপনারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে জিতে এসেছেন তা না, এখানে খুব কড়া নাড়ছে। এবং কিছু কিছু বিতর্কিত আসন আছে, সেগুলো নিয়ে নাই বললাম, ওগুলো ইয়া করুক। কিন্তু আপনাকে দেখতে হবে মৌনতা কিন্তু বিশাল বড় একটা অস্ত্র। আমরা দেখেছি 24-এর যে আন্দোলনটা, সেটা কিন্তু খুব বেশি যে লোক রাস্তায় নেমেছে তা না। বাংলাদেশের প্রতিটা জায়গায় যে খুব সংঘবদ্ধভাবে প্রচুর লোক রাস্তায় নেমেছে তা না। সবাই অপেক্ষা করতেছিল এবং দেখতেছিল যে কি হয়। তাদের মৌন সম্মতি ছিল, তারা বাধাও দেয়নি। তো সেখান থেকে মৌনতা এবং এভাবে যদি তারা নির্যাতনের শিকার হয় এবং তাদের উপরে যদি এরকম আক্রমণ পাল্টা চলতেই থাকে, একদিন এনসিপি কিন্তু এক মহিরুতে পরিণত হবে এবং সেটা কিন্তু আপনাদের জন্য খুব সুখকর হবে না। আচ্ছা, আমি একটু বলি, এই যে এনসিপি, এরা তো 11 দলীয়, তো জামাতের আওতাভুক্ত। জামাত বিষয়টাকে কিভাবে দেখছে, বা জামাত কি এর মধ্যে কোনো ইনক্লুমেন্ট করছে কিনা? না, জামাতের সাথে 11 দল জোট, এটা ভোট কেন্দ্রিক হয়েছিল, এখনো তারা জোটে আছে। বিরোধী পার্লামেন্টও আছে, চিফ হুইপ আপনারা জানেন নাহিদ ইসলাম চিফ হুইপে আছেন বিরোধী দলীয়। তো এটা হলো একটা নির্বাচনী জোট,
এবং তার সিদ্ধান্ত আসবে। এবং তারা যদি এই যে পদযাত্রা topic টা নিয়ে। পদযাত্রা যেটা ছিল, পদযাত্রা ছিল একক অনুষ্ঠান এনসিপি। জি। তো এখানে জামাতের অংশগ্রহণ নেই। হুম। আর জামাতে যদি অংশগ্রহণ থাকতো তাহলে তো অন্যরকম হতো ব্যাপারটা। হুম। তো জামাতও যাচ্ছে এনসিপি নিজস্বভাবে স্ট্রং হোক, স্ট্রং হোক, কারণ সামনে যে নির্বাচনটা আসবে সেটা তো সবাই প্ল্যান করছে। কেউ টিকে থাকার প্ল্যান করছে, কেউ ক্ষমতা নেওয়ার। আসার প্ল্যান করছে। তো সবাই কিন্তু রাজনীতিতে প্ল্যান থাকবেই। যেমন সরকারি দলের প্ল্যান থাকবে কিভাবে টিকে থাকবে, তদ্রুপ বিরোধী দলের প্ল্যান থাকবে কিভাবে আম, ক্ষমতায় আসবে। তো জি। প্ল্যান সবাই চলতেছে। আর আপনি জানেন, বুঝবেন এটা, যে আরেকটি শক্তিশালী দল ছাড়া ব্যালেন্স হবে না। জি। তো জামাত চাচ্ছে হয়তোবা যে এনসিপি কে আরেকটা শক্তিশালী পর্যায়ে নিয়ে আসুক, যেখানে তারা এসে ফাইট করবে এবং এনসিপি যেন আগামী নির্বাচনে 5 বছর পর যে আবার নির্বাচনটা হবে সাংবিধানিকভাবে, সেখানে যেন তারা 40-50টা আসন পায়। জামাত এখন 68টা নাকি যে কয়টা আছে, তারা যেন আরো কয়েকটা পায়, 100 পার করতে পারে, এই টাইপের চিন্তা ভাবনা তারা থাকবে। সেই সাথে বড় চ্যালেঞ্জ হলো বিএনপির জন্য, বিএনপি কে টিকে থাকতে হবে। তার ভুল ধরার জন্য হাজার হাজার মানুষজন রয়েছে। এবং এদিকে কিছু নির্বাসিত হ্যাঁ। কর্মকর্তা কর্মীরা হুম। তারা আবার দেশে আসার প্ল্যান করছে, এই না না না, দিকেও খেয়াল করতে এটা হবে। এটা এই থ্রেটটা আজীবন থাকবে। জি। এটা যেই ক্ষমতায় আসুক না কেন, যারা চলে গেছে তারা তো চলে গেছে, তারা তো একসময় সুবিধা ভোগ নিয়েছে, তারা তো এই মজা ছাড়তে পারবে না। তারা আসতে চাইবে, কারণ তাদের তো একটা আদর্শ কর্মী বাহিনী আছে, তাদেরকে ফলো করে। তো তারা তো চাইবে যে তারা যে কোনো সময়, এবং তারা যে বসে আছে তা তো নাই, তারাও তো প্ল্যান করবে যে সামনে আসতে। তো সরকারকে ওইদিকেও নজর রাখতে হবে, এদিকে বা দেশের যা বিরোধী দল আছে তাদেরকে নজর রাখতে হবে। এর মধ্যে যদি এই এনসিপির সাথে এরকম গন্ডগোল করতে থাকে, তাহলে একটা আলাদা সমস্যায় পড়ে যাবে, এবং এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে, কষা শামুকে পা কাটার মতো একটা ঘটনা ঘটতে পারে। এরপরে আমরা যেটা দেখতে পারি যে আহ, অনেক ঘটনাই কিন্তু আজকে আছে আরো। আহ, হুম। আমাদের যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, হুম। ক্ষুদ্র ঋণ নিয়ে প্রচুর প্রতিবেদন প্রতিটা খবরপত্রে। এই ঋণের বিষয়টি কি আসলে এনজিও গুলো আমরা যেভাবে দেখে থাকি, বাড়িতে বাড়িতে যে মোটামুটি মানে বাড়ির মহিলা শ্রেণীর যে ব্যক্তিবর্গ থাকে, মা বোনেরা, এনারা আসলে খুবই নরম মেন্টালিটির মানুষ থাকে। পুরুষ মানুষরা তো কাজের সূত্রে বাইরেই থাকে হুম। অধিকাংশ হুম। সময়। হুম। এনাদের ক্ষুদ্র ঋণ সম্পর্কে অনেক ভুলভাল ধারণা বুঝিয়ে এনাদের থেকে মুনাফা লুফে এনাদের একটা অ্যামাউন্ট জব্দ করে পরবর্তীতে তার থেকেও কম অ্যামাউন্ট, মানে যাদের লভ্যাংশের লোভ দেখায়, পরবর্তীতে সেই লভ্যাংশ তারা পায় না, এবং তারা যে অ্যামাউন্টটা ওখানে জমা করে তার থেকেও কম অ্যামাউন্ট এরা পায়। এই ধরনের যে মানে বিষয়বস্তুগুলো হয়ে থাকে বাংলাদেশে, এগুলা কি কোনো সংশ্লিষ্ট সংগ্রাম, আপনি ব্যাপারগুলো বুঝবেন যে আমরা যে এলাকায় বসবাস করি, কিন্তু জি। আরেকটু নিম্ন শ্রেণীতে আপনি যদি যান, তাহলে দেখবেন প্রতিটা ফ্যামিলিতেই এই সমিতি নামক একটা দুর্গতির কথা জি। আছে। জি। তো তারা সচ্ছলতার আশায় সমিতি করেন, এবং অনেকগুলো নামে বেনামে খ্যাত অখ্যাত সমিতি রয়েছে যারা ঋণ দেন। এবং এখানে যেটা হয়, একটা বই করতে হয়, 20% জমা রাখতে হয়, ওই 20%-এর ইয়াতে টাকাটা পান, এবং প্রতি সপ্তাহে দৈনিক কিংবা মাসিক কিস্তিতে টাকাটা পরিশোধ করতে হয়। এখন আপনি দেখবেন এই টাকাটা নিয়ে আসলে কতটা তারা উপকারে আছেন। বেশিরভাগই দেখা যায় যে এক জায়গার টাকা নিয়ে আরেক জায়গায় লোন শোধ করে, কিংবা আরেকটা খরচ করে। এই টাকাটা খরচ হয়, এটা ডেভেলপমেন্ট কিংবা উদ্যোক্তা কিংবা কোনো ব্যবসা কিন্তু খুব কম কাজে লাগানো হয়। আমরা এটা দারিদ্র নিরসনের জন্য ক্ষুদ্র ঋণ করে, কিন্তু এই ক্ষুদ্র ঋণে আরো দরিদ্র হচ্ছে। গতকালও আমি একটা নিউজ ফিডে দেখলাম, একটা লোক আত্মহত্যা করেছে এই ঋণের বোঝা টানতেছে। ঋণ দিতে পারে না। এবং কিছুদিন আগে আমাদের নিরালায় 2 নম্বরে একটি ঘটনা ঘটেছে, তার অনেকগুলো সমিতিতে ঋণ ছিল, সাপ্তাহিক কিস্তি দিতে পারতেছে না, যার কারণে তারা সে আত্মহত্যা করেছে। তো এরকম ঘটনা কিন্তু ঘটতেছে, এগুলো কিন্তু উঠে আসে না, কারণ এখানে যারা টাকা নেয় যাদের কাছে, তারা নিতান্তই আসলে দিনমজুর, খুবই রূপ level এর রিক্সাওয়ালা মানুষ। কিংবা খেটে খাওয়া মানুষ, ভ্যান চালায়, সবজি বেচে, এরাই কি করে এই টাকাটা ঋণ করে। এবং ঋণ করে তারা ওই ইউটিলাইজ করে লোন শোধ করতে যেয়ে আসল কিছু থাকে না। আমাদের পরিচিত একজন আছে, দেখা যায় তার প্রতি সপ্তাহে লোন দিতে হয়, কিস্তি দিতে হয় 2,000 টাকা করে। ওই দিন আসলে তার মন মানসিকতা সব মানে উল্টাপাল্টা হয়ে যায়, টাকাটা ম্যানেজ করার জন্য সে উঠে পড়ে লাগে, এর কাছে যায় ওর কাছে যায়, এবং ওই লোনের টাকা দিতে যে আরেক জায়গায় লোন করে, তখন কিন্তু তার দুর্বিষহ হয়ে যায়। এবং পরের সপ্তাহে এই সপ্তাহে যদি 2,000 টাকা লোন করে, পরের সপ্তাহে কিন্তু তারপরে 4,000 টাকার বোঝা, যার থেকে নিচ্ছিল তাকেও দিতে হচ্ছে, আবার সমিতিও দিতে হচ্ছে। তখন যদি দিতে না পারে, তখন তার জীবনটা আরো ছোট হয়ে আসে। সে কি করে, ওই লোকটাকে দেখে পলাই বেড়ায়। তার মানে সে স্বাভাবিক কাজকর্ম আর করতে পারে না।
সে যে একটা সবজি বেচতো কিংবা রিক্সা চালাইতো, সেটা চালাতে গেলে তার লজ্জা লাগে, কারণ ওই লোকটার টাকাটা সে দিতে পারে নাই। জি। এরপরে সপ্তাহে ওরটা দিতে পারে নাই, এই 4,000 টাকা দিচ্ছে, হয়তো বা আরো শর্ট আছে, আরেকজনের কাছ থেকে কোনো লোন করলো। তার মানে পুরো দেখা যায় যে লোনের পরেই তার জীবনটা জর্জরিত হয়ে যায়। আর আমরা জানি, বুঝতে পারবেন, যার লোন আছে, এটা স্বাভাবিক সবার জন্য, আমার আপনার সবার জন্য, তার জীবনটা এত দুর্বিষহ হয়ে যায় যে সে স্বাভাবিক কাজকর্ম আর করতে পারে না, সে হীনমন্যতায় ভোগে। তো আমার মতে, আমার দেখা মতে, ক্ষুদ্র ঋণ নিয়ে খুব স্বাবলম্বী খুবই কম হয়েছে মানুষজন। এবং তারা দেখা যায় যে জমা টাকাটা শেষে দেখা যায় যে ওই যা জমা আছে তাই ভেঙে চুরে শেষ করে আসেন। তো তখন দেখা যায় যে ম্যাচুরিটি হয় নাই, ডিপিএস করছেন, এটা মেয়াদ পূর্ণ হয় নাই, তখন ওই ভেঙে চুরে দেখা যায় ওই আসল টাকাটাও পায় না। তুমি যেটা বলতেছিলা যে ওই আসল টাকাটা, তখন দেখা যায় যে তাদেরকে যে লাভের একটা অংশ দেখানো হয়েছিল যে আপনি একটা মুনা পাবেন, সেটা কিন্তু কাইটা কুইটা সাইটে একেবারে ইয়ে করে। এবং ঋণ যদি দিতে না পারে, একটা এখানে একটা মজার ব্যাপার আছে, আমি অনেকের সাথে গেছি, দেখছি, আমি আলহামদুলিল্লাহ কোনো লোন নাই। তো সেখানে কি হয়, ইন্স্যুরেন্স বাবদ একটা ইয়া কেটে নেয়, বিমা, মানে যা টাকা দেয় তার দেয়, যদি টাকা দেয়, কিন্তু সেটার কোনো কার্যক্রম হয় না। ওই টাকাটাও তাদের লাভে থাকে, এটাও লাভে থাকে, সবকিছু মিলিয়ে যারা আয়োজক তারাই আসলে দিন শেষে লাভবান হয়। আর যারা ঋণ নিয়ে, তারা ঋণের বোঝা পড়ে, হয়তো কোনো মতে কষ্ট করে এদিকে ওদিকে ঋণ শোধ করে, কিন্তু দিন শেষে তার ঋণ মুক্ত হতে পারে না, সে আরেক জায়গায় ঋণ হয়ে যায়। এই যে আমাদের নামি বেনামি যে ঋণ সেবাগুলো, যে সব সমিতি চলমান আছে খুলনা শহর বা অন্যান্য দেশের যে ছোট ছোট শহর বা উপজেলায়, এগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করে থামাতে পারি? আসলে এটা তো একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, রাষ্ট্র অনুমতি দিচ্ছে, চলতেছে, এখানে আসলে ওভাবে থামানোর কিছু নাই, কাউকে আপনি থামাতেও পারবেন না। এটা যেটা করতে হবে, আমাদের মানুষকে সচেতন হতে হবে, সচেতন হয়ে নিজেদের কর্মক্ষম হতে হবে। ঋণ করে কখনো আপনি স্বাবলম্বী হতে পারবেন না। ক্ষুদ্র ঋণ তো আবার ক্ষুদ্র জিনিসই, আপনাকে লোন নিতে হবে বৃহৎ লোন নিলে বৃহৎ কাজ করতে পারবেন, আর ক্ষুদ্র নিয়ে আপনি ক্ষুদ্রই থেকে যাবেন, এখান থেকে এই যে আপনি মুক্ত যেটা হতে পারবেন বললেন যে রুট লেভেলের মানুষজন, এরা তো আর কি ওই 1,00,000 টাকা ধরলাম, এরা 1,00,000-র উপরে যাওয়ার এবিলিটি খুব কম মানুষ করে। এখানে যেটা হতে পারে, সরকারি ব্যাংক যেগুলো আছে, যদি ক্ষুদ্র ঋণ ওরা লোন উঠাতে পারে, সরকারি ব্যাংকগুলো ওভাবে করে সুন্দরভাবে যদি ম্যানেজমেন্ট করে, এবং রাষ্ট্রীয় যদি কোনো প্রজেক্ট ওভাবে তাদের জন্য কাজ করে, একদম কর্মমুখী ঋণ প্রদান, তখন হয়তো এখান থেকে ডেভেলপমেন্ট হতে পারে। এছাড়া এখান থেকে মুক্তি পাওয়াটা সহজসাধ্য নয়। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের, তার দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা আর কি বলে দিল আমাদের আজকের প্রধান অতিথি। যদি পারেন এই রুট লেভেলের মানুষজনের জন্য কিছু করতে পারলে করিয়েন, কারণ অনেক বড় বড় ব্যক্তিবর্গ আছে যাদের জন্য করে কোনো লাভ হচ্ছে না। ধন্যবাদ। আজকে আরেকটি খবর আমাদের আছে, সেটা তুমি হয়তো ইয়ে করেছো, সন্ত্রাসী ইতি টানছিলাম। হ্যাঁ, ওইটা আমাদের শেষ। এখন আমরা চলে যাবো সন্ত্রাসী ডেভিড গ্রেপ্তার এবং চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে বড় ডাক্তার। এই খবরটা কিন্তু কালকে থেকে আজকে পর্যন্ত নিউজ ফিডে বেশি বেড়াচ্ছে এবং ট্রেন্ডিং একটা ইস্যু, কারণ আমরা গত কিছুদিন আগে দেখেছিলাম যে চিটাগংয়ে একটা ইন্টারনেট সার্ভিস প্রদানকারী সংস্থায় যে সে চাঁদা দাবি করেছিল 2 কোটি টাকা, এবং ফোন আলাপটা ভাইরাল হয়। তখন কিন্তু তিনি একটা বলেছেন যে ডেভিড ইমনকে না চিনলে কমিশনার সাহেবকে জিজ্ঞেস করো সে কে। তো চট্টগ্রাম আসলে ফটিকছড়ি এলাকায় সন্ত্রাস অধ্যুষিত এলাকা ছিল। আমরা জানি অপারেশন ক্লিন হার্ট, যখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে ক্ষমতায় আসেন, তিনি একটি অপারেশন ক্লিন হার্ট চালান। তখন থেকে কিন্তু ওই সন্ত্রাসী এলাকাটা একদম শান্ত হয়ে যায় এবং চিটাগং আগের মতো আর সন্ত্রাসী কার্যক্রম থাকে না। আমরা সেই ঘটনাটা এখন আবার দেখতে পাচ্ছি, এখানে সন্ত্রাসী কার্যক্রম উঠে আসছিল। তবে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের গোয়েন্দা জালে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। সে যদি দেশে বাইরে চলে যেতে পারতো, এটা আরো ভয়ানক হতো, সে আরো অপ্রতিরোধ হয়ে যেত এবং সেখান থেকে খুব সহজে কিন্তু তার কার্যক্রম চালাতে পারতো। তো এটা আমি মানে অন্য কোনো ঘটনা না দিয়ে একদম সরাসরি প্রশাসনকে এবং সরকারকে ধন্যবাদ সাধুবাদ জানাবো। আপনারা খুবই ভালো একটা কাজ করেছেন এবং এমন করে আমাদের যেখানে যেরকম আছে এই আতঙ্কগুলোকে আপনারা, এটা আমাদের জন্য বিস্ফোরক, এইসব আতঙ্ক, এইসব ফোন কল, এগুলোকে অপারেশন করে ফেলতে হবে। যেভাবে পারেন এগুলোকে ইয়ে করেন, সাধারণ মানুষের পক্ষে থাকেন, সাধারণ মানুষ আপনাকে সমর্থন দিবে, আপনি এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আজকের আয়োজন আমাদের এটুকুই ছিল। আশা করি সবাই পছন্দ করছেন এই সব আয়োজন আমাদের। আমরা প্রতিদিন ট্রেনিং টপিক নিয়ে এভাবে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এমবিটিভি বাংলার পক্ষ থেকে আমি ছিলাম আবিজামান সংগ্রাম, আমাদের অতিথি ছিল এস এম মিরাজ হোসেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এমবিটিভি বাংলার সাথেই থাকবেন।